গুড মর্নিং সবাইকে। কল্যাণী এক্সচেঞ্জ, মালদা, শিলিগুড়িতে এখনো কেউ এসে পৌঁছয়নি। আসানসোল, পূর্ত ভবন এবং বাঁকুড়া, সবাইকে গুড মর্নিং। এবং আগের দিন আমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি ক্লাসেস হয়েছে। আজকে আমরা রিমেনিং যে পার্টটা সেটা কমপ্লিট করব। এবং একটু ইন্ট্রোডাকশনটা একটু বলে নিই কিভাবে স্টার্ট করতে চলেছি। সেটা হচ্ছে প্রথমে হিস্ট্রিটা শুরু করব। হিস্ট্রির আমাদের বেদিক পিরিয়ড থেকে আগের দিন স্টার্ট হয়েছিল। বেদিক পিরিয়ডের মাঝামাঝি জায়গায় রয়েছি, তারপরে রয়েছে লেটার বেদিক পিরিয়ড। এবং এই দুটো কভার করার পর আমরা জিওগ্রাফি দিকে একটু ফোকাস করব। জিওগ্রাফিতে আমরা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া নামক চ্যাপ্টারটা ডিল করছি এখন। ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে আগের ক্লাসে আমরা হিমালয়া, নর্দার্ন প্লেন্স এই দুটো কমপ্লিট করেছি। আজকে আমরা কোস্টাল প্লেন্স, ডিক্যান প্ল্যাটো এবং ডেসার্ট এইগুলো নিয়ে আলোচনা করব। তো হিস্ট্রিটা দিয়েই এখন ফার্স্টে স্টার্ট করছি। স্লাইড নম্বর 3। হুম হুম। না, 4, হ্যাঁ 4। আচ্ছা, তো ফার্স্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে বেদিক পিরিয়ডের একদম শুরুর দিকে আমরা যেই যেই লিটারেচার গুলো ফোকাস পাই, মানে যেগুলো আমাদের তখন নিয়মগুলো তৈরি করতে একটা সংবিধান বই টাইপের মতো ফলো করা হতো। এখন যেমন আমাদের আধুনিক ভারতে ভারতীয় সংবিধানটা হচ্ছে শেষ কথা। ভারতীয় সংবিধান মেনে আমাদের দেশ যেরকম চলছে, সেরকম বৈদিক যুগে কি হতো, যেই বইগুলো ছিল, এনশিয়েন্ট টেক্সট গুলো, সেগুলোই একদম শেষ কথা ছিল। সেগুলো একটা সংবিধানের মতো ছিল। সেই অনুযায়ী সমাজটাকে গঠিত করা হতো, প্রত্যেকটা নিয়ম কানুন সবকিছু তার ভিত্তিতেই চলতো। সেরকমই কিছু চারটে ইম্পর্টেন্ট বইয়ের নাম আমরা আগের দিন পুরো ডিটেলসে পড়েছি। একটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই চারটে বেদ যেগুলো কাইন্ড অফ সংবিধান ছিল সেই সময়, ঠিক আছে। তারপর আরো, এবং সেটা একটা সমস্যা ছিল কি, সেটা সংস্কৃত ভাষায় লেখা হতো। সংস্কৃত ভাষা কিন্তু সবাই বুঝতো না এবং বেশ কঠিন ছিল। এবং সাধারণ জনগণের দ্বারা সংস্কৃত বোঝা খুবই শক্ত ছিল, কারণ সেটা শুধুমাত্র একটা শ্রেণীকেই শিক্ষা দেওয়া হতো। সেই জন্য কি হয়েছিল, এই চারটে বই অনুধাবন করতে, ইন্টারপ্রেট করতে এত বেশি সমস্যা হয়েছিল যে এগুলো একটা সিম্পলিফাইড ভার্সন, মানে সে একটা সিম্পলিফাইড ভার্সন বের করা হলো, যেগুলো হচ্ছে উপনিষদ এবং মহাকাব্য। এইগুলো একটু সিম্পলিফাইড ভার্সনে বের করা হলো, যাতে খানিকটা হলেও সেটাকে সহজ পদ্ধতিতে জনসাধারণের কাছে তুলে ধরা যায়। সেরকম ভাবেই আমরা ওইখানে চারটে বেদ এবং তার সিম্পলিফাইড ভার্সন গুলো, বেদাঙ্গ, বেদাঙ্গ মানেই সিম্পলিফাইড ভার্সন, উপনিষদ, মহাকাব্য, এগুলো সম্বন্ধে আগের ক্লাসে ইন ডিটেলস পড়েছি। আগের ইউটিউব ভিডিওস গুলো তোমরা যদি যারা অ্যাবসেন্ট করেছিলে, যারা যারা আপনারা অ্যাবসেন্ট করেছিলেন, তারা ইউটিউব ভিডিওস গুলো একবার দেখে নিতে পারেন এবং একটা রিভিশন তাহলে হয়ে যাবে। এবং আজকে আমরা তারপর থেকে স্টার্ট করব, মানে এই যে সংবিধান স্বরূপ যে বইগুলো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ, উপনিষদ, মহাকাব্য, ঠিক আছে, এই সবগুলো সমাজটাকে আমরা বলছি সংবিধানের মতো করে তাদের নিয়ম কানুন গুলো ফলো করা হতো, কিন্তু অ্যাকচুয়ালি আর্লি ভেদিক সোসাইটি কেমন ছিল সেটার রিফ্লেকশন আজকে আমরা এই ক্লাসে ডিল করব। আর্লি ভেদিক পিরিয়ডে কেমন ছিল এবং লেটার ভেদিক পিরিয়ডে কিভাবে সেটা পরিবর্তিত হতে লাগলো। হ্যাঁ, এবং তার আগে একটা কথা বলে রাখি, প্রথমেই কি হয়েছিল, আর্যরা বা আরিয়ানসরা, আমরা জানি সেন্ট্রাল এশিয়া থেকে, এটা মেন তত্ত্বটা ওটাই, সেন্ট্রাল এশিয়া থেকে তারা চলে এসেছিল ইন্ডিয়াতে। এসেই তারা প্রথমে কোথায় সেটেল করেছিল এটাই একটু বলি। এইটা যদি ভারতের ম্যাপ হয়, ঠিক আছে, এটা সেন্ট্রাল এশিয়া হলে সেন্ট্রাল এশিয়া থেকে এসে প্রথমেই পাঞ্জাব বেল্টে সেটেল করেছিল। এটা হচ্ছে পাঞ্জাব বেল্ট, পাঞ্জাব বেল্টে সেটেল করেছিল, পাঞ্জাব বেল্টে সেটেল করেছিল। তারপরে কি হলো, ক্রমশ তারা ইউপি বা লেটার পার্ট অফ দ্য কান্ট্রি, তারা ইউপি এবং পাঞ্জাব থেকে, এটা যদি পাঞ্জাব হয়, পাঞ্জাব বা সপ্ত সিন্ধু রিজিয়ন, শুধু পাঞ্জাব মানে তৎকালীন পাঞ্জাব না, সপ্ত সিন্ধু রিজিয়ন থেকে তারা ক্রমশ যত দিন যায়
এবং তারা যত বেশি সমৃদ্ধশালী হতে থাকে তারা কিন্তু এই যে গঙ্গা প্লেন যেটা ইউপি, বিহার, বেঙ্গল, ঠিক আছে, ক্রমশ তারা এই নিচের দিকে চলে আসতে থাকে। হ্যাঁ, কিন্তু সাউথ ইন্ডিয়া তারা যান না। সাউথ ইন্ডিয়া যাওয়াটা মুশকিল কেন? সাউথ ইন্ডিয়া মালভূমি অঞ্চল ছিল, সেখানে পৌঁছানো অত সহজ ছিল না। তাই পাঞ্জাব থেকে ক্রমশ তারা এদিকে ইউপি হয়ে, বিহার হয়ে এই জায়গাগুলো এসে তারা বসবাস করতে আরম্ভ করে। মানে কি, একটা নদী কেন্দ্রিক সভ্যতা থেকে আরেকটা নদী কেন্দ্রিক সভ্যতার দিকে তারা চলে আসছে। পাঞ্জাবেও আমরা সপ্ত সিন্ধু ওখানে সাতখানা সিন্ধু নদের সাতখানা ভাগ আছে আমরা জানি, ইন্ডাস রিভারের সব ট্রিবিউটারিজ গুলো ওই রেঞ্জে ওই জায়গাটায় আছে, ওই এরিয়াতে আছে। সেইখানে তারা প্রথমে বসবাস করতো। প্রথম তখন যারা সেন্ট্রাল এশিয়া থেকে এলো প্রথমেই তার জায়গাটায় বসবাস করতো। তারপরে ক্রমশ কি কি কারণে তারা এই যে ইউপি, বিহার, এই মিডল্যান্ড এরিয়াতে বা মধ্য ভারতে কখন তারা এলো, উত্তর ভারতের মধ্য প্রান্তে কখন তারা এলো, সেইটাই আমরা আর্লি বেদিক পিরিয়ড এবং লেটার বেদিক পিরিয়ডের তফাতে বুঝতে পারবো। আর্লি বেদিক পিরিয়ডে তারা সপ্তসিন্ধু রিজিয়নে কেন এক জায়গায় বসে থাকতো, কেন তাদের মধ্যে কোনো মুভমেন্ট ছিল না, এবং পরবর্তীকালে কি কি ঘটনা হওয়ার পর এবং তাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কি কি পরিবর্তনের পর তারা মিড ইন্ডিয়াতে আসলো, সেই জায়গাটা আমরা লেটার বেদিকে কিন্তু ডিল করবো। এইটুকু বলে আজকে লেটার বেদিক আর্লি বেদিক পিরিয়ডের মেন ফিচার্স গুলোর দিকে একবার ফোকাস করি। ফ্যাক্টস অ্যাবাউট আর্লি বেদিক এজ। এখানে প্রথমে আমরা আর্লি বেদিক এজ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আর ট্রাইবাল সোসাইটি বেসড অন কমিউনিটি। এটা কি ছিল? আর্লি বেদিক পিরিয়ড একটা ট্রাইবাল সোসাইটি ছিল, মানে এখানে এক একটা ট্রাইব অনুযায়ী লোকে বসবাস করতো। এখন আমরা জানি যে ট্রাইবস বলতে অন্য ব্যাপার বোঝায়, ঠিক আছে, কিন্তু তৎকালীন যখন আর্যরা প্রথম ইন্ডিয়াতে এসেছিল আর্যদেরকেও কিন্তু একটা ট্রাইব হিসেবেই তারা বসবাস করতো, ঠিক আছে, এবং সেই এক একটা ট্রাইবকে কি বলা হতো? কমিউনিটি বলা হতো। কমিউনিটি ওয়াইজ তারা বসবাস করতো সপ্তসিন্ধু রিজিয়নে। আরিয়ান ট্রাইবস ওয়ার কল্ড জানাস। সেই কমিউনিটির নাম কি ছিল? সেই কমিউনিটির নাম ছিল জানাস, বা বাংলায় বলবো জন আর কি, ঠিক আছে। হ্যাঁ, কমিউনিটি ওয়াইজ তারা বসবাস করতো এবং তাদের নাম ছিল জানা বা জন, ঠিক আছে। অ্যান্ড দেয়ার চিফস ওয়ার কল্ড গোপাতি। তাদের যিনি হেড ছিলেন, তাদের হেড যিনি ছিলেন তাকে ডাকা হতো গোপাতি বলে। তার নাম ছিল গোপাতি। মানে এক একটা এই যে সপ্তসিন্ধু রিজিয়নে যখন আর্যরা বসবাস করত তখন এক একটা কমিউনিটি ওয়াইজ তারা বসবাস করত। বিভিন্ন কমিউনিটি ছিল, সেই কমিউনিটিকে বলতো জন, এবং তাদের প্রত্যেকটা কমিউনিটি একজন করে হেড ছিল, সেই হেডকে বলতো গোপাতি। এবং যেই নদীর তীরে তারা বসবাস করত, মেন যেটা এখনকার দিনে আর এক্সিস্ট করে না, নদীটা এখন ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেটার নাম ছিল সরস্বতী নদী। সরস্বতী নদী ওয়াজ কনসিডার্ড অ্যাজ হোলিয়েস্ট রিভার, ঠিক আছে। তখন কিন্তু গঙ্গার অত বেশি ইম্পর্টেন্স ছিল না। আর্লি বেদিক পিরিয়ডে যদি মোস্ট ইম্পর্টেন্ট রিভার, এই কোয়েশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বছর খুব ইম্পর্টেন্ট এমসিকিউ হিসেবে এসেছে যে আর্লি বেদিক আরিয়ানদের সময় ইম্পর্টেন্ট নদীর নাম কি। তখন কিন্তু ইন্ডাস থাকবে অপশনে, গঙ্গা থাকবে, সরস্বতী থাকবে এবং সিন্ধু থাকবে। তখন আমাদের কিন্তু উত্তর হবে সরস্বতী, ঠিক আছে। কারণ সরস্বতী নদী এখন যেহেতু এক্সিস্ট করছে না, ওটা অনেকে আর কি মানে মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে। গঙ্গাকে মার্ক করা যেতে পারে, কিন্তু গঙ্গার সঙ্গম হবে না। গঙ্গার তখন কোনো এক্সিস্টেন্সই ছিল না, ওরা কিন্তু অন্য জায়গায় তখন বসবাস করতো, গঙ্গা প্লেনে তখনও এসে পৌঁছয়নি। সুতরাং দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার ইন কেস অফ আর্লি বেদিক আরিয়ান্স ওয়াজ সরস্বতী, ঠিক আছে, ইউ শুড রিমেম্বার দিস। Aryans were divided into 5 major clans known as পাঞ্চজন্য। এই যে বলছিলাম এতক্ষণ আমরা যে ক্ল্যান, আচ্ছা আরেকটা কথা, ক্ল্যান আর কমিউনিটি কিন্তু একই, ঠিক আছে, যাকেই কমিউনিটি বলছি সেটাই কিন্তু ক্ল্যান, ঠিক আছে। এবার আমরা বললাম যে ওরা যেই কমিউনিটিতে বসবাস করতো পুরো আর্য সমাজে টোটাল 5খানা ইম্পর্টেন্ট ক্ল্যান ছিল, তাদেরকে কি বলা হতো? পাঞ্চজন্য। খুব কমন এই টার্মটা, শুনি অনেকের নাম হয় বাংলায়, ঠিক আছে, পাঞ্চজন্য নাম দেওয়া হয়। পাঞ্চজন্য মানে হচ্ছে যে 5টা কমিউনিটি, আরিয়ানদের আর্লি বেদিক পিরিয়ডের 5টা কমিউনিটি বা 5টা ট্রাইবের নাম হচ্ছে একসঙ্গে করে তাদেরকে বলা হতো পাঞ্চজন্য। এবং তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ক্ল্যান কি? এই যে 5জন যে ট্রাইব ছিল তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ট্রাইব ছিল হচ্ছে ভারত, ভারত ট্রাইব, ঠিক আছে। এবং এই ভারত ট্রাইব থেকে কিন্তু আমাদের ভারতবর্ষের নামকরণ হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট ক্ল্যান ছিল ভারত।
Establishment of Aryans was started from the Battle of 10 Kings beside the river Parushini. ঠিক আছে, Establishment of Aryans was started from the Battle of 10 Kings beside river Parushini. কি বলছে এটা? এই যে পাঁচখানা ট্রাইবের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ট্রাইব ভারত, তাদেরকে তো এস্টাবলিশড হতে হয়েছে। পাঁচখানা ট্রাইবের মধ্যেও কিন্তু সংঘর্ষ চলতো যে ইন্ডিয়ার মতো কান্ট্রিতে কে, মানে তখনও তো ইন্ডিয়া বলে না, মানে এই প্রদেশে, যেখানে ওরা সেন্ট্রাল এশিয়া তো অন্য প্রদেশ ওদের কাছে, এই পার্ট অফ দ্য ওয়ার্ল্ডে যে ওরা আসলো, সেখানে কে রাজ করবে, তার জন্য কি এই পাঁচজনের মধ্যে একটা ব্যাটল তৈরি হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন মানে পাঁচজনের মধ্যেই হয়নি, দুটো দুটো সেকশনের মধ্যে, একটাকে লিড করছিলেন বিশ্বামিত্র, একটাতে লিড করছিলেন বশিষ্ঠ। ঠিক আছে, এটা আমরা 10 কিংস প্রত্যেকটা এমসিকিউ বইতে পেয়ে যাব। হ্যাঁ, আরেকটু ডিটেল আমি বলে দিই, এই যে বিভিন্ন ক্ল্যান যে ছিল, বিভিন্ন কমিউনিটি যে ছিল, তার মধ্যে দুটো কমিউনিটির মধ্যে প্রচন্ড ফাইট হয়েছিল। এই ফাইটটা কোথায় হয়েছিল? রিভার পারুশিনীর তীরে। ঠিক আছে, নদীটার নাম হচ্ছে রিভার পারুশিনী। ঠিক আছে, এই নদীর তীরে কিন্তু ফাইটটা হয়েছিল। এবং ফাইটটা কি বেসিসে হয়েছিল, যে আহ, ওই ল্যান্ডে, মানে ওই রিভার পারুশিনী নদী সভ্যতাটা কে ক্যাপচার করবে। এবং তাদের মধ্যে একজনের লিডার ছিলেন বশিষ্ঠ, একজনের লিডার ছিলেন বিশ্বামিত্র। ঠিক আছে, এই দুই রাজার মধ্যে মানে এরা হচ্ছে গুরু ছিলেন, এরা মুনি ছিলেন, কিন্তু দুই রাজার যে ইয়ে হয়েছিল, সেটার নাম হচ্ছে ব্যাটল অফ 10 কিংস। যেই সমস্যাটা হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, যুদ্ধটা হয়েছিল, সেটার নাম হচ্ছে ব্যাটল অফ 10 কিংস। ঠিক আছে, কিন্তু রাজা ছিলেন দুজনই, যুদ্ধটার নাম ব্যাটল অফ 10 কিংস। সেটা হয়েছিল রিভার পারুশিনীর তীরে। কেন না, কে রাজ করবে, তাই জন্য সংঘর্ষ হয়েছিল। কিং সুদাস ওয়ার ভিক্টোরিয়াস। হ্যাঁ, যেই রাজার নাম ছিল সুদাস, তিনি জিতে যান। ঠিক আছে, সুদাস বলে একজন রাজা ছিলেন, তিনি জিতে যান, মানে যে জয়ী রাজা, তার নামটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ঠিক আছে, এমসিকিউ কোয়েশ্চেন এসছে, আমি এগুলো সর্ট আউট করেছি, অনেক ইনফরমেশনের মধ্যে আমি এগুলো সর্ট আউট করেছি কেন, এগুলো থেকে কোয়েশ্চেন এসছে বলে। ঠিক আছে, তো এই যে ব্যাটল অফ 10 কিংসে যিনি জয়ী হন, তার নাম হচ্ছে, যেই রাজা জয়ী হন, তার নাম হচ্ছে কিং সুদাস। ঠিক আছে, ট্রাইবাল চিফস but the sole controller and chief post was hereditary। ঠিক আছে, যে ট্রাইবাল চিফ থাকতো, প্রত্যেকটা ট্রাইবের একজন করে মাথা থাকতো, হেড থাকতো, তাই তো, যার নাম এখানে বলা হয়েছে গোপাতি। হ্যাঁ, গোপাতি বা ট্রাইবাল চিফ, উনি কিন্তু সর্বেসর্বা ছিলেন। ঠিক আছে, উনি সবকিছু কন্ট্রোল করতেন, কিন্তু ওনার সাথে ওনার সহায়ক যারা ছিল, একা একজন তো পুরোটা কন্ট্রোল করতে পারে না। আমরা জানি প্রত্যেকটা কাজেই কিন্তু একজন চিফ থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য মন্ত্রিমণ্ডলী, যেটাকে আমরা বুঝি আর কি, একজন চিফ মিনিস্টার থাকে, তাকে সাহায্য করার জন্য বিভিন্ন মন্ত্রী থাকে, একজন প্রাইম মিনিস্টার থাকে, তাকে সাহায্য করার জন্য বিভিন্ন মন্ত্রী থাকে। তো মন্ত্রী ছাড়া তো সহায়ক মন্ডলী কোনো কাজ হয় না, কোনো হেডই হেড হতে পারে না। সেই জন্য হেড ছিলেন গোপাতি বা ট্রাইবাল চিফ। ঠিক আছে, সেই সোল কন্ট্রোলার ছিলেন, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট মন্ত্রিসভার পোস্ট যেটা ছিল চিফ পোস্ট, তাকে সহায়ক হিসেবে যারা তার পাশে থাকতেন, সেই চিফ পোস্ট গুলো কিন্তু হেরিডিটারি ছিল। ঠিক আছে, তার মানে বংশানুক্রমিকে তারা ট্রাইবাল চিফকে সাহায্য করত, সেখানে কোনো ইলেকশন বা কিছু হতো না, হেরিডিটারি। ঠিক আছে, বংশানুক্রমে ব্যাপারটা হয়ে এসেছিল। হ্যাঁ, যারা প্রথমেই যারা ছিল অ্যাজ এ ট্রাইবাল চিফ এবং চিফ পোস্ট, যারা চিফ মন্ত্রী মন্ডলীর যারা চিফ ছিল, তাদের পরবর্তীকালে তাদের জেনারেশনটাই কন্টিনিউ হয় এবং সেটা হেরিডিটারি বেসিসেই কিন্তু নির্বাচিত হতে থাকে। ঠিক আছে, এইটা ছিল আর্লি বেদিক পিরিয়ডের সিস্টেমটা, মানে পলিটিক্যাল সিস্টেমটা। আর্লি বেদিক পিরিয়ডের পলিটিক্যাল সিস্টেম কিভাবে কন্ট্রোল হয়, যদি কেউ জিজ্ঞেস করে, তখন একটা সাধারণ ধারণা দিয়ে বলা যেতে পারে যে এখানে ট্রাইবাল কমিউনিটি থাকে, ট্রাইবাল এগ্রিকালচারাল কমিউনিটি, তাদের মেইন কাজ কি ছিল? এগ্রিকালচার। ইকোনমিতে পরের স্লাইডে আসছি, এটা পলিটিক্যাল স্লাইড, এটা আরেকবার রিভাইজ করে নি। ঠিক আছে, দিজ আর মেনলি পলিটিক্যাল ইন নেচার। পলিটিক্যাল লাইফটা কেমন ছিল আরিয়ানদের? ঠিক আছে, এখানে কি হয়, ট্রাইবাল সোসাইটি কমিউনিটি বেসিসে থাকতো, এবং তাদের কমিউনিটির যে চিফ, তাকে বলা হতো গোপাতি, এবং সেই লোকগুলোকে বলা হতো জন। ঠিক আছে, সরস্বতী রিভারের সব থেকে ইম্পর্টেন্ট রিভার ছিল, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, আরিয়ানস ওয়ার ডিভাইডেড ইনটু 5 মেজর ক্ল্যান্স, পাঁচখানা মেজর ক্ল্যান্সে, সেটা পরবর্তীকালে এসে বলছে কটা মেজর ক্ল্যান্সে ডিভাইড হয়েছিল, পাঁচটা। এবং তার সব থেকে ইম্পর্টেন্ট তার মধ্যে র্যাঙ্ক 1 কে ছিল ভারত। ঠিক আছে, ভারত ট্রাইব বা ভারত ক্ল্যান সব থেকে ইম্পর্টেন্ট ছিল। এবং দুটো পক্ষের যুদ্ধ হয়েছিল রিভার পারুশনির ধারে, ব্যাটল অফ 10 কিংস হয়েছিল, বিটা ক্যাপিটাল হবে। হ্যাঁ, ব্যাটল অফ 10 কিংস কন্ডাক্টেড হয়েছিল
সেই ব্যাটল অফ টেন কিংসে জয়ী হয়েছিল সুদাস রাজা, ঠিক আছে, রাজা সুদাস। এবং ট্রাইবাল চিফ সোল কন্ট্রোলার হলেও কিন্তু চিফ পোস্টগুলো হেরিডিটারি ছিল, ঠিক আছে। এবার কল্যাণী বলুন, কোনো কনফিউশন আছে কি স্লাইডে? মালদা, শিলিগুড়ি, পূর্ত ভবন, পূর্ত ভবনে অনেকজন আছেন, একটু কোয়েশ্চেন করতে পারেন যদি কোনো কনফিউশন থাকে। আসানসোল বা বাঁকুড়া, কারো কোনো কনফিউশন আছে কি? মালদা? ম্যাম মালদা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি ম্যাম, যেটা ওই ব্যাটেল অফ 10 কিংস, হ্যাঁ তো ওটা রিভার পারুশিনী। হ্যাঁ পারুশিনী। স্যার মানে ম্যাডাম ওটা বর্তমান নাম কি এখন তাহলে রিভারটা? বর্তমান নাম ওই দেখো, দেখুন পাঁচটা রিভার আছে, ইন্ডাসের পাঁচটা ট্রিবিউটারি আছে। ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাটলেজ। ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাটলেজ, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। পাঁচটা রিভারের মধ্যে যে কোনো একটা রিভারের নাম পারুশিনী, ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ওই পাঁচটার মধ্যে যে কোনো একটা। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর কারো কোনো ডাউট আছে? সরস্বতী নদী বেসিক্যালি রাজস্থান বর্ডারে ছিল, ঠিক আছে। যেহেতু আরাভালি উপত্যকায়, ওটা এখন আর কি শুকিয়ে গেছে। ও যে রান অফ কাচ, দেখবেন দুটো জিওগ্রাফিতে দুটো রিজিয়ন আছে, একটা হচ্ছে রান অফ কাচ, একটা হচ্ছে রান অফ মানে গালফ অফ খাম্বাত, একটা গালফ অফ কাচ। ওই জায়গাগুলো কি সল্ট ল্যান্ড, তো ওখানে গিয়ে যে নদীগুলো ফল হচ্ছে অনেক সময় সেগুলো ড্রাই হয়ে যায়, কারণ ওখানকার টেম্পারেচারটাই সেরকম। তো সরস্বতী নদীটা ওই উপত্যকায় থাকার দরুন এই প্রেজেন্ট ডেতে আর এক্সিস্ট করছে না, ওটা মানে ড্রাই হয়ে গেছে, বালির মধ্যে মিশে গেছে, ঠিক আছে। আর কারো কোনো ডাউট আছে না? আমি নেক্সট স্লাইডে যাব। আসানসোলের কোনো ডাউট আছে বোধহয়? নেই, আচ্ছা। পূর্ত ভবন আপনাদের কোনো doubt আছে? নেই, ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। হুম। তারপরে দেখুন, এবার পলিটিক্যাল লাইফটার পরে আমরা সোশ্যাল লাইফে আসছি। আগের স্লাইডটা ছিল পলিটিক্যাল লাইফ নিয়ে, এটা হচ্ছে সোশ্যাল লাইফ। আর্লি বেদিক সোসাইটিটা ঠিক কেমন ছিল সেটার উপর। ফার্স্ট পয়েন্ট, স্টেটাস অফ উইমেন ওয়্যার ইকুয়াল অ্যান্ড দে রিসিভড এডুকেশন, ঠিক আছে। আর্লি বেদিক পিরিয়ডে উইমেনদেরকে এডুকেশন দেওয়া হতো এবং তারা মেন স্ট্রিমের মধ্যে ইনভলভমেন্ট ছিল। প্লাউশেয়ার ওয়াজ এভিডেন্ট। প্লাউশেয়ার মানে এগ্রিকালচার তখন অলরেডি চলে এসছে। আমরা জানি এগ্রিকালচার শুরু হয়েছে কখন থেকে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে। ও কোন টাইম থেকে এগ্রিকালচার শুরু হয়েছে? একদম মিসোলিথিক এবং চ্যালকোলিথিক, নিওলিথিক এরা ওই সময় থেকে এগ্রিকালচার শুরু হয়েছে, কিন্তু তখন কিন্তু ওই লাঙল বা ওই ধরনের অ্যাডভান্স সিস্টেম তখনও কিন্তু আসেনি। সেটা কখন এসছে, মানে এগ্রিকালচারের একটা তো অ্যাডভান্সমেন্ট, এই যে লাঙল সিস্টেমটা, যে লাঙল দিয়ে মাঠে চাষ করে, এটা কিন্তু অ্যাডভান্সমেন্ট। শুরু থেকেই কিন্তু এগ্রিকালচার যবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকে কিন্তু লাঙল সিস্টেম ছিল না, সেটা পরবর্তীকালে তার আবির্ভাব ঘটে। এবং সেই পিরিয়ডটা কখন, যখন থেকে লাঙল সিস্টেম চাষ হয়, চালু হয় এগ্রিকালচারে, সেটা হচ্ছে এই আর্লি বেদিক পিরিয়ড, ঠিক আছে। আর্লি বেদিক পিরিয়ডে কিন্তু লাঙল দিয়ে চাষ করা হতো। হ্যাঁ, এবং এই মেকানিজমটা তারা আবিষ্কার করলো নতুন ভাবে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল এগ্রিকালচারের ইয়েতে। এবং সেই জন্য বলছে প্লাউশেয়ার, প্লাউশেয়ার মানে লাঙল আর কি, লাঙল দিয়ে চাষ করার যে মেথডটা ওটাকে বলছে প্লাউশেয়ার। প্লাউশেয়ার ওয়াজ এভিডেন্ট। এবার এই চাষ সম্বন্ধে একটা ফ্যাক্ট বলি। এই যে এগ্রিকালচার আবিষ্কার হওয়ার পর কিন্তু, এটা কিন্তু এগ্রিকালচার কিন্তু একটা বড় আবিষ্কার। ইন্ডাস ভ্যালি সভ্যতা তো রিল্যাপস হয়ে গেছিল, সেটা তো শেষ হয়ে গেছিল। হয়তো ওই ইতিহাসবিদরা অনেক রকম, যারা এক্সপার্ট, যারা হিস্টোরিয়ান, তারা অনেক রকম কারণ বলেন যে ওয়াই দ্য হারপ্পান সিভিলাইজেশন ডিক্লাইন। কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, বলা হয় যে আরিয়ান ইনভেশন, আরিয়ানরা এসেছিল বলেই সেন্ট্রাল এশিয়া থেকে, সেই জন্যই কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সমাপ্তি ঘটেছে। এবার সমাপ্তি ঘটার পরেও কি হয়েছে, এই যে এগ্রিকালচার যে জিনিসটা, একটা সিস্টেমের ভালো কিছু যদি সিস্টেম পরিবর্তিত হয়, আমরা দেখেছি এটা ইতিহাসের থেকে সবসময় দেখা যায়, সিস্টেম পরিবর্তিত হলে তার ভালো কিছু যেটা, সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড, ঠিক আছে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সব থেকে বড় আবিষ্কার যেটা এগ্রিকালচার, ঠিক আছে, সেটা কিন্তু আরিয়ান এজেও কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়েছে। আরিয়ানসরা কি করতো,
এগ্রিকালচারটাকে খুব বড় প্রায়োরিটি দিত। কেন এগ্রিকালচার একটা বড় প্রায়োরিটি দিত? কেন এগ্রিকালচারের জন্য মানুষের অনেক লাইফস্টাইল সিম্পলিফাইড হয়ে গেছিল। প্রথম থেকেই কিন্তু মানুষের খিদে তো পাবেই। খিদে পাওয়ার জন্য আগে আদি মানব কি করতো? গাছ থেকে ফল পাড়তো। তাদের লাইফটা অনেক স্ট্রাগলসাম ছিল। খাবার জোগাড় করার জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হতো। ঠিক আছে, শিকার করা, কোন দিন শিকার পাবে তার ঠিক নেই। ঠিক আছে, গাছের ফল একটা সময় এক্সস্টেড হয়ে যাবে, তারপরে কি খাবে, এই যে একটা কন্টিনিউয়াস চিন্তা। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে পপুলেশন বৃদ্ধি হচ্ছিল এবং সোসাইটিটা আরো বেশি কমপ্লেক্স হচ্ছিল। তা মানুষের সংখ্যা যেই পরিমাণ বাড়ছিল, খাবারের সংখ্যা কিন্তু সেই পরিমাণ বাড়ছিল না। যদি শিকারের ওপরেই মানুষকে ডিপেন্ডেন্ট করতে হতো পুরোটা, শিকারই শিকার করতো, কিন্তু সেই অনুযায়ী কিন্তু সেই অনুপাত সে সাপ্লাইটা পেত না। সেজন্য কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফুড, ঠিক আছে, কন্টিনিউয়াস সাপ্লাই অফ ফুড, এটাই কিন্তু এগ্রিকালচারের সব থেকে বড় আবিষ্কার। এবং আজকের দিন আমাদের এই যে 130 কোটি জনসংখ্যার একটা দেশে আমরা ইমাজিন করে নিই এক মুহূর্ত, যদি এগ্রিকালচার না থাকতো তাহলে কি হতো? ঠিক আছে, ওই জন্য কি জনসংখ্যা, মানুষের পপুলেশন যত বৃদ্ধি হবে সেই অনুযায়ী পেট চালানোর জন্য agriculture খুব ইম্পর্টেন্ট। এই আবিষ্কার কিন্তু মানুষের জীবনকে পরিবর্তন দিয়েছে। আগুনের আবিষ্কার এবং এগ্রিকালচারের আবিষ্কার। এগ্রিকালচার আবিষ্কার হওয়ার ফলে মানুষ স্টেবল হতে পেরেছে একটা শহরে, বা শহর বলবো না, সরি, একটা এরিয়াতে, সেটা একটা গ্রাম হোক, একটা প্রদেশ হোক, সেখানে তারা স্থিতধী হতে পেরেছে। মানে কি, আরিয়ানসরা প্রথম, এখানে কিন্তু হিস্ট্রির খুব বড় কানেকশন আছে। কি, আরিয়ানসরা আর্লি বেদিক পিরিয়ডে যে এসছিল পাঞ্জাব রিজিয়নে, এসে তারা ওখানে কিন্তু থেকে গেল। কেন ওখানে থেকে গেল? কারণ ওখানে এগ্রিকালচার পুরোদমে চলছিল। এগ্রিকালচার চলছিল বলেই কিন্তু তারা অন্য কোথাও মুভ করতে পারেনি। মানে সেখানে তারা একটা সেডেন্টারি লাইফ করে নিয়েছিল। ঠিক আছে, তার পরবর্তীকালে তারা মুভ করে, তার কারণটা আমি আসছি কেন। আপাতত আর্লি বেদিক পিরিয়ডটা তো কম সময়ের জন্য চলেনি, অনেকটা সময় চলেছে, 1500 BC থেকে 1000 BC, মাইন্ডলি। ঠিক আছে, 1500 BC থেকে 1000 BC, মানে প্রায় 500 বছর। তা 500 বছর একটা population is staying on a particular place, that is only due to the great invention of agriculture. এগ্রিকালচার এসেছিল বলেই মানুষ কিন্তু সেডেন্টারি লাইফ চুজ করেছে, নয়তো কিন্তু হান্ট করে করে শিকার করে করে বারবার চেঞ্জ করতে হতো। সেটা কিন্তু অনেকটা কমে এসেছিল আর্লি বেদিক পিরিয়ডে। এবং আর্লি বেদিক পিরিয়ডে একটা জিনিস মাথায় রাখতে হবে, অত অ্যাডভান্স হয়নি এগ্রিকালচারটা। সবে তখন লাঙল সিস্টেম স্টার্ট হলো। ঠিক আছে, সবে প্লাউশেয়ার ওয়াজ স্টার্টেড বা প্লাউশেয়ার ওয়াজ এভিডেন্ট, কিন্তু অত বেশি অ্যাডভান্স হয়নি। পরবর্তীকালে আরো অ্যাডভান্স হবে। এগ্রিকালচার যত অ্যাডভান্স হবে, সোসাইটি তত বেশি ফ্লারিশ করে। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, প্লাউশেয়ার ওয়াজ এভিডেন্ট। ঠিক আছে, এবং নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়ার ফর দ্য কন্ট্রোল অফ কাউজ ওয়াজ নোন অ্যাজ গাভিষ্টি। ঠিক আছে, এবার প্লাউ যদি আমি এগ্রিকালচার করতে চাই, ঠিক আছে, এগ্রিকালচার করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি হলো তখন? সব থেকে বড় আবিষ্কার লাঙল। ঠিক আছে, লাঙল কে করবে? লাঙলটা গরুকে দিয়ে, মেনলি গরু, মোষ, এই ধরনের অ্যানিমালস এর প্রয়োজন লাঙল ইয়ে করার জন্য। এবং সেই জন্য কি, গরু তখন, কাউ ওয়াজ এ সিম্বল অফ প্রসপারিটি। মানে একটা মানুষের কাছে যতগুলো কাউ আছে, সে যতগুলো গরু পুষতে পারবে, মানে সে তত বড় লোক। মানে আমি যদি একদম কাঁচা ভাষায় বলি, এখন কি দেখা হয়? যার কাছে যত গাড়ি, যার কাছে যটা বাড়ি, সে তত বড় লোক। আজকের মডার্ন সোসাইটিতে আগে কি দেখা হতো? যার কাছে যটা গরু, সে তত বেশি বড় লোক, সে তত বেশি প্রসপারাস। ঠিক আছে, এবং কি, গরুর কন্ট্রোল নেওয়ার জন্য যুদ্ধ হতো। ঠিক আছে, এই যে ওয়ার ফর দ্য কন্ট্রোল অফ কাউ ওয়াজ নোন অ্যাজ গাভিষ্টি। এই যে মানে একটা গরুকে কে নেবে, একটা গরুকে কে পজেস করবে, এর জন্য একটা যুদ্ধ সিচুয়েশন তৈরি হতো, সেটাকে বলা হতো গাভিষ্টি। সেটার নাম ছিল গাভিষ্টি, এক কথায়। দ্যাট ইজ দ্য ওয়ার ফর দ্য পজিশন অফ কাউ। নেক্সট পয়েন্ট, মেন পটারি ওয়াজ অকার্ড কালার্ড পটারি। ঠিক আছে, অকার্ড কালার পটারি, এটা খুব ইম্পর্টেন্ট। এমসিকিউ অনেকবার প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ দ্য মেন কাইন্ড অফ পটারি দ্যাট ওয়াজ প্রেজেন্ট ডিউরিং আর্লি বেদিক পিরিয়ড? তখন বলা হবে অকার্ড কালার পটারি। এই অকার্ড কালার পটারিটা আর্লি বেদিক পিরিয়ডে কিন্তু ভীষণ প্রেভেলেন্ট ছিল। নো সাইন অফ আইডোলেট্রি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল লাইফ বোঝার জন্য। তখন কিন্তু মানুষ কোনো মূর্তি পুজো করতো না। ঠিক আছে, আমরা জানি আর্য সমাজ বা বৈদিক যুগ থেকেই আমাদের যে আমরা মডার্ন ডেতে হিন্দু ধর্মে যা যা দেবী মানা হয়, সেগুলো সবই কিন্তু আর্য যুগ থেকেই এসছে, এটা জানা আছে আমাদের সবারই। কিন্তু প্রোভাইডেড
সেটা কিন্তু লেটার বেদিক পিরিয়ডে এসছে। এই যে আমাদের বর্তমান সমাজে যা যা কমপ্লেক্সিটি, যা যা খারাপ দিক, ঠিক আছে, বা খারাপ দিক বলবো না, মানে কমপ্লেক্সিটি, যেগুলো কমপ্লেক্সিটি, যা যা কমপ্লেক্সিটি ধর্মে কর্মে, সেগুলো সবই কিন্তু লেটার বেদিক টেস্ট। আর্লি বেদিক পিরিয়ডের ধর্মটা কিন্তু ভীষণই ভীষণই সিম্পল ছিল। কেন সিম্পল ছিল? সেখানে কোনো মূর্তি পুজো হতো না, এবং সেখানে প্রকৃতিকে পুজো করা হতো, প্রকৃতির বিভিন্ন এলিমেন্টস কে পুজো করা হতো। লাইক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু তবুও মূর্তি ছিল। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে মাদার গডেস ছিল, মনে করে দেখলে বোঝা যাবে। পশুপতি শীল ছিল, যে শিব মূর্তিটা, ঠিক আছে, পশুপতি শীল, এগুলো কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে ছিল। কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে এসে দেখছি সেগুলোর কোনো এক্সিস্টেন্স নেই। পশুপতি শিবও নেই, মাদার গডেসও নেই, ওগুলো কিছু নেই। খালি এই যে ন্যাচারাল এলিমেন্টস যেগুলো পুজো করা হতো, বায়ুকে, অগ্নিকে, জলকে, নদীকে, এই জিনিসগুলোকে পুজো করা হতো। এবং এই আর্থলি এলিমেন্টস গুলোকে পুজো করার জন্য কোনো আইডলট্রি তখন কিন্তু চলতো না। আইডলট্রি মানে মূর্তি পুজো কিছু চলতো না। কোন ওই যে ফোর্সেস অফ নেচার ওয়ার অনলি ওয়ার্শিপ, ঠিক আছে, এই যে ন্যাচারাল ফোর্সকে ওয়ার্শিপ করা হতো। অ্যান্ড দেয়ারফর দেয়ার ওয়াজ নো সাইন অফ আইডলট্রি, কোনো আইডলট্রিকে মূর্তি মূর্তি পুজো করা হতো না। এবং এবং ন্যাচারাল ফোর্স মানেই কি, এই ন্যাচারাল ফোর্সের তো ওইভাবে তো আর হবে না, একটা করে নাম দিতে হবে। একটা ঠাকুরের মূর্তি ইমাজিন না করে একটা করে নাম দিতে হবে, মানে যাকে দেবতার রূপে পুজো করছে তার তো একটা নাম দেওয়া দরকার। নদী পুজো, হাওয়া পুজো, এইভাবে বলা যায় না, তো এক একটা নাম ডিনোট করা হলো। কি কি? ইন্দ্র, ঠিক আছে, ইন্দ্র, অগ্নি, ঠিক আছে, এই এবং তারপরে আরো আছে বরুণ, ঠিক আছে, বরুণের নামটা এখানে লেখা নেই, লিখছি। ইন্দ্র, অগ্নি, বরুণ, ঠিক আছে, এই এদেরকে কিন্তু পুজো করা হতো। এবং বরুণ মানে আমরা জানি হাওয়া, কিন্তু বরুণ দেব করে দেওয়া হলো পরবর্তীকালে, সেটা তখনও কিন্তু হাওয়া হিসেবেই পুজো হতো। অগ্নি, আগুন, বুঝতেই পারছে, অগ্নি দেব করে দেওয়া হলো পরবর্তীকালে। ইন্দ্র, ইন্দ্রদেব, ঠিক আছে, ইন্দ্রদেব মানে ইন্দ্র হচ্ছে ওই কি বলবো, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, এইসবের দেবতা, বিদ্যুতের দেবতা, বিদ্যুৎ, উৎস, এগুলোর দেবতা ইন্দ্র। এবার ইন্দ্র বা এটাকে আরেকটা নাম ছিল পুরন্দর, ঠিক আছে, ইন্দ্র আরেকটা নাম ছিল পুরন্দর, ঠিক আছে, আরেকটা নাম ছিল মাঘবান। এই পুরন্দর, মাঘবান, এগুলো এসছে, হ্যাঁ, এমসিকিউ কোয়েশ্চেন এসছে, ওই জন্য আমি অ্যাড করেছি এগুলো। ইন্দ্র আরেকটা নাম ছিল পুরন্দর, মাঘবান, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট গড ছিল। তারপরে র্যাঙ্ক 2 হচ্ছে অগ্নি, র্যাঙ্ক 3 হচ্ছে বরুণ। ইন্দ্র হচ্ছে র্যাঙ্ক 1, অগ্নি হচ্ছে র্যাঙ্ক 2, বরুণ হচ্ছে র্যাঙ্ক 3, ঠিক আছে। ইন্দ্রকে দেবতাদের রাজা বলা হতো পরবর্তীকালে, সেই জন্য বুঝতেই পারছো যে র্যাঙ্ক 1 ইন্দ্র, ঠিক আছে। ইন্দ্র, অগ্নি, বরুণ, এগুলো সবই কিন্তু ন্যাচারাল ফোর্স থেকে উৎপত্তি, তাই তো? আমরা আগুনকে দেখতে পাচ্ছি চোখের সামনে, হাওয়াকে ফিল করতে পাচ্ছি, ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তো সবকিছু এই যে দেবতার যে উৎপত্তি, সেগুলো কিন্তু ন্যাচারাল ফোর্স থেকে। এবং ন্যাচারাল ফোর্স worshipped as God was prevalent during early Vedic period, ঠিক আছে, নো সিস্টেম অফ আইডলট্রি were existing at that time. নেক্সট যে পয়েন্টটা, ট্রেড অ্যান্ড কমার্স ওয়ার নট সো এভিডেন্ট, ঠিক আছে, ট্রেড অ্যান্ড কমার্স কিন্তু অত বেশি ছিল না। একটু আগে আমি তো বললামই, ঠিক আছে, যে পলিটিক্যাল লাইফটা কি ছিল, কমিউনিটি বেসিসে ওরা থাকতো, ঠিক আছে। যখন কেউ কমিউনিটি বেসিসে থাকে, কমিউন বেসিসে থাকে, তখন কিন্তু একটা কমন, কি বলবো, কমন কনজাম্পশন প্যাটার্ন দেখা যায়, মানে সবাই একসঙ্গে মিলে খায়, একসঙ্গে মিলে থাকে অ্যাজ এ কমিউনিটি। সেক্ষেত্রে কিন্তু ওরকম ওই প্রাইভেট প্রপার্টি পজেস করব, মানে মানে কি, তখন মানুষ গ্রিডের দিকে আর যায় না। কমিউনে থাকা মানে কি বলতো, কমিউনে থাকা মানে শুধু নিডটুকু ফুলফিল হওয়া, আমার কি দরকার সেটুকু ফুলফিল হওয়া। আমার কতটা চাই, কত ডেপথে গিয়ে চাই, চাই এর কিন্তু কোনো শেষ নেই। দেয়ার ইজ নো এন্ড টু গ্রিড, এটা মহাত্মা গান্ধীর খুব ফেমাস একটা কোটেশন। দের ইজ নো এন্ড টু গ্রিড, গ্রিডের কোনো এন্ড হয় না। আমাদের ন্যাচারাল রিসোর্সেস যা, কোনো মানুষের গ্রিডকে স্যাটিসফাই করতে পারবে না। সে কি পারবে, মানুষের নিডকে স্যাটিসফাই করতে পারবে, ঠিক আছে, মানুষের যতটা দরকার সেটা স্যাটিসফাই করতে পারবে। তো সেই কনসেপ্টটাই আর্লি বেদিক পিরিয়ডে চলতো। এখানে কি হয়েছিল, যে মানুষের গ্রিডকে স্যাটিসফাই করা পসিবল ছিল না, সবাই নিডকে স্যাটিসফাই করতো, মানে গ্রিড থেকে কেউ তখন ফিরেও তাকায়নি, গ্রিডটা পরবর্তীকালে আসে। ওই যে বলতাম, যখন সমাজ কমপ্লেক্স হয়, এটার বেদিক পিরিয়ড যখন সমাজটা কমপ্লেক্স হয়, তখনই কিন্তু মানুষ লোভের দিকে এগিয়ে যায়, যে না আমার চাই, এটা চাই, এটা চাই, তখনই কিন্তু প্রাইভেট প্রপার্টি সৃষ্টি। তার আগে অব্দি যখন কমিউনে থাকতো মানুষ, এখনো আমরা দেখেছি পরবর্তীকালে বিভিন্ন সময় মানুষ কমিউনিটি বেসিসে যখন এক্সিস্ট করতো, এই যে ট্রাইবাল কমিউনিটি, আজকের দিনে যে ট্রাইবাল কমিউনিটি, ওদের কিন্তু গ্রিড অত বেশি নেই, জাস্ট ফুলফিল দ্য নিড। ইন কেস অফ এভরি ট্রাইবাল কমিউনিটি,
দে অনলি ফুলফিল দ্য নিড, ঠিক আছে, সেটাই কিন্তু এখানে হতো, ঠিক আছে। তাদের কি ছিল, কোনো গ্রিড ছিল না, জাস্ট নিডটা ছিল। সেই নিডটা কিন্তু এমনি ন্যাচারাল ফোর্স এগ্রিকালচার করে খেতিবাড়ি করে ওইটুকু খেয়ে ওইতেই ওদের হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। সেই জন্য কি হয়েছিল, ট্রেড অ্যান্ড কমার্স সেইভাবে এক্সিস্ট করতো না। ট্রেড অ্যান্ড কমার্স ওয়ার নট সো এভিডেন্ট বিকজ দে ইউজ টু লিভ ইন আ কমিউনিটি। কমিউনিটি বেসিসে থাকছে মানে তাদের অত বেশি নিডস, তাদের অত বেশি গ্রিড নেই। দে ডু নট ওয়ান্টেড টু পজেস প্রাইভেট প্রপার্টি। তারা অল্পতেই সন্তুষ্ট থাকতো, সেই জন্য ট্রেড অ্যান্ড কমার্স অত বেশি করে সেখানে কখনো এভিডেন্ট হয়নি। নেক্সট পয়েন্ট, নো সাইন অফ প্রাইভেট প্রপার্টি, যেটা বললাম ব্যক্তিগত সম্পত্তি নেই, ট্রেড অ্যান্ড কমার্স নেই, ঠিক আছে, কেন না তাদের গ্রিডটা অত বেশি নেই বলে। তারপরে শিফটিং এগ্রিকালচার ওয়াজ প্রমিনেন্ট। শিফটিং শিফটিং এগ্রিকালচার মানে কি, ওই যে বললাম এগ্রিকালচার অত বেশি উন্নত কিন্তু হয়নি, জাস্ট লাঙল সিস্টেমটা স্টার্ট হচ্ছে সবে সবে। তার মানে কি, একটা জমিতে একটা বছরের বেশি ফসল ফলানোর যে আর্টটা সেটা তখনও তারা শেখেনি, ঠিক আছে। এক জমিতে একবারই ফসল ফলবে, সেই জমিতে ফসল ফলে গেলে সেই জমিটাকে আগুন জ্বালিয়ে দিয়ে তারা চলে যেত। এখনো কিন্তু মানে সেটা কি বলতো, সেটা হচ্ছে অনুন্নত ধরনের এগ্রিকালচার, ঠিক আছে। অনুন্নত ধরনের এগ্রিকালচার, উন্নত ধরনের এগ্রিকালচার মানে একটা জমিতে একের বেশি সময় বা একের অধিক সময় ফসল ফলানো, সেই আর্টটা কিন্তু পরবর্তীকালে ইভলভ করে। এই সময়টা কি এগ্রিকালচার তখন সবে সবে আসছে, এই সময় কিন্তু ওটা ইম্পর্টেন্ট নয় যে সবাই কিন্তু প্রথমেই ওটা শিখে যাবে। তো প্রথমেই তো কি, প্রথমে যেহেতু উন্নত স্তরে ছিল, সেজন্য কিন্তু শিফটিং এগ্রিকালচারই চলতো, মানে এক জায়গায় ওরা ফসল ফলাতো, সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে আবার নতুন কোনো ল্যান্ড খুঁজতো। এটা হচ্ছে মানে ইনিশিয়াল স্টেজ অফ এগ্রিকালচার, সেইটাকেই বলছে শিফটিং এগ্রিকালচার। শিফটিং এগ্রিকালচার মানে দে ইউজ টু শিফট দ্য ল্যান্ড ভেরি ফ্রিকুয়েন্টলি ডিউ টু দ্য ব্যারেননেস অফ ল্যান্ড। একবার চাষ করার পরে সেই জমিতে আর ফসল ফলতো না, মানে সেই আর্টটাই তাদের জানা ছিল না, কিভাবে ফার্টিলাইজার দিতে হবে, কিভাবে জল দিতে হবে, কিভাবে ইরিগেশন করতে হবে, তবে তো একটা জমিতে বারবার ফসল ফলানো যাবে, তাই তো। সেই আর্টটা তখনও তারা শেখেনি, তারা এগ্রিকালচার করতো। এবং এবং একটা রেলিভেন্ট প্রশ্ন এখানে বলছি, শিফটিং এগ্রিকালচার আজও প্র্যাকটিস করা হয়, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ প্রত্যেকটা পরীক্ষার। শিফটিং এগ্রিকালচার আজও প্র্যাকটিস করা হয় কোথায়, নর্থ ইস্টার্ন স্টেটে। নর্থ ইস্টার্ন স্টেটের জিওগ্রাফিটা কি, নর্থ ইস্টার্ন স্টেটের জিওগ্রাফিটা হচ্ছে পাহাড় পার্বত্য অঞ্চল, তাই তো। ওই যে সেভেন সিস্টার স্টেট, ওখানে কিন্তু শিফটিং এগ্রিকালচার আজও করা হয়। তার কারণ কি, পাহাড়ের জমি অত বেশি উর্বর নয়, সেখানে কিন্তু একের অধিকবার ফসল ফলানো একটু সমস্যা, প্লাস ওদের ওখানে জিওগ্রাফিক্যাল অনেক রকম প্রতিবন্ধকতা রয়েছে, সেই জন্য তারা কি করে, এখনো কিন্তু আসাম মণিপুর মেঘালয় ওসব দিকে শিফটিং এগ্রিকালচার প্র্যাকটিস করা হয়, মানে একটা জমিতে বছরে একবারই ফসল ফলানো যায়, তারপরে সেই জমিটা 12-13 বছরের জন্য ব্যারেন হয়ে যায়, ঠিক আছে, 12-13 বছর অব্দি সেই পার্টিকুলার জমিতে আর কিছু ফসল ফলানো যায় না। তো এই শিফটিং এগ্রিকালচারটা আর্লি বেদিক পিরিয়ডে সারা ভারত জুড়ে হতো, এখন সেটা অনলি নর্থ ইস্টের পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ হয়ে আছে। এই কোয়েশ্চেনটা বহুবার বিসিএস এসেছে, এটা জিওগ্রাফির কোয়েশ্চেন, যে শিফটিং এগ্রিকালচার কোন কোন এরিয়ায় করা হয়, তখন কিন্তু অপশনে থাকবে নর্থ ইস্টার্ন স্টেট এবং সেটাতেই দিতে হবে। আমি এটা শিফটিং এগ্রিকালচার টার্মটা দেখে আর কি ওটা আর কি প্রসঙ্গত বলে দিলাম, ঠিক আছে। আরেকবার রিভাইজ করছি আমরা এই স্লাইডটা। প্রথমেই সোশ্যাল লাইফের সম্বন্ধে ফার্স্ট যেটা পড়লাম সেটা হচ্ছে উইমেনদেরকে এডুকেশন দেওয়া হতো এবং দে ওয়ার ট্রিটেড ইকুয়াল ইন দ্য সোসাইটি উইথ মেন। তারপরে প্লাউ শেয়ার করা হতো, প্লাউ শেয়ার মানে লাঙলের সিস্টেম ছিল, এবং লাঙলের সিস্টেম থাকার ফলে কি হয়েছিল, কন্ট্রোল অফ কাউ, গরু কার পজিশনে আসবে সেটা নিয়ে যুদ্ধ হতো, যেটাকে বলা হতো গাভিষ্ঠি। এবং পটারি মেইনলি কি কালারের ছিল, অখট কালার পটারি, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ, অখট কালার পটারি। ডিউরিং আর্লি ভেদিক এজ নো সাইন অফ আইডলটারি, আইডল মূর্তি পুজো করা হতো না, তার বদলে কি করা হতো, ইন্দ্র, অগ্নি, বরুণ এদেরকে পুজো করা হতো, ঠিক আছে। তারপরে কি, তারা যেহেতু কমিউনিটিতে থাকতো, তাদের অত বেশি গ্রিড ছিল না, সেজন্য তাদের ট্রেড এন্ড কমার্স হতো না, তাদের অত বেশি প্রসপারাস হওয়ার কোনো ইচ্ছে ছিল না, সেজন্য ট্রেড এন্ড কমার্স হতো না, এবং কোনো ব্যক্তিগত সম্পত্তিও থাকতো না। আমরা সবাই জানি কমিউনিটি হিসেবে যখন মানুষ থাকে তখন কিন্তু ব্যক্তিগত সম্পত্তি বা ট্রেড এন্ড কমার্স অত বেশি হয় না। এবং তার ফলে কি হতো, এগ্রিকালচার অত বেশি উন্নত হয়নি বলে, জাস্ট প্লাউ শেয়ারটা এসছে, লাঙল সিস্টেমটা এসছে বলে, অত বেশি উন্নত হয়নি বলে তখন কিন্তু শিফটিং এগ্রিকালচারই প্র্যাকটিস করা হতো, মানে একটা জমিতে ওরা চাষবাস করে সেটা
ফেলে দিয়ে আবার পরের জমিতে চলে যেত সেই বছরের মতো, এবং সেই জমিটা, সেই পার্টিকুলার জমিটা যেটা ফেলে দিয়ে গেল, সেটা 12 থেকে 13 বছরের জন্য অনুর্বর থাকতো। এই স্লাইডে কারো কোনো ডাউট আছে? কল্যাণী? আচ্ছা, বাঁকুড়া, হ্যাঁ বলুন। ম্যাডাম, হুম। ওই যে কালারটা হচ্ছে ORCH, OCH আর অকার কালার, ওটা হ্যাঁ। সিম্পলি কোন কালার? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার কথাটা শুনতে পাচ্ছি না। ম্যাডাম আমি বলছি মেন পটারি ওয়াজ অকার কালার পটারি। হ্যাঁ হ্যাঁ, অকার কালারটা কোন কালার? হ্যাঁ, অকাট কালার হলো ইয়েলো অকার, ওই ওই মানে মাটির যে কালারটা হয়, মানে একটু হলদেটে মতো, হলদে আর ব্রাউন মিক্স করলে যে কালারটা আসে সেইটাই অকাট কালার। হলদে এবং ব্রাউন, মানে একদম মানে বাসন্তী কাঁচা হলুদ নয়, তার সঙ্গে একটু ব্রাউন কালার মিশিয়ে দিলে যে হলদেটে ব্রাউনিশ কালারটা হয়, সেটাকে অকাট কালার বলে। হুম। আর আসানসোল, শিলিগুড়ি, মালদা, কারোর কোনো ডাউট আছে? পূর্ত ভবন, কোনো ডাউট থাকলে বলুন। কল্যাণী, কোনো ডাউট আছে? নেই। ঠিক আছে, আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।